হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমরা কিন্তু অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল শুরু করলাম আজকের ব্লগটা। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘরগুলো শুধু ঝাড় দিয়েছি আর মুখটা ধুয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। এই যে কালকে সমস্ত বাসন রাতেই মেজে রেখেছি, আর দোকানের কটা বাসন আছে সেটা বর মাজছে এখন। তো ঘুম থেকে উঠেছি 6:30টায়। উঠে ভেবেছি এত সকালে উঠে কি করব, ঘুমটাও পূরণ হয়নি, তাই আবার শুয়ে পড়েছিলাম। সেজন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো যাই হোক, চলো এখন সকাল সকাল রুটিটা বানিয়ে ফেলি, বর যাবে অফিসে। আমি কিন্তু রুটি বানানোর জন্য বাইরের খোলা যে আটা আছে এতদিন থেকে কিন্তু সেটাই খেতাম। একদিন হয়তো লাল আটা নিয়ে আসতাম, কোনো কোনো সময় আবার হয়তো সাদা আটা নিয়ে আসতাম। তো এই যে আটাগুলো দেখো একেবারে সাদা। তো অনেকেই বলছে যে আটাগুলো নাকি আঠার মতন কাজ করে ভেতরে, পেটের মধ্যে গেলে। তো একটা ভয় কাজ করছে ভেতরে, বলে এই আটাগুলো নাকি একেবারেই ভালো না। আর লাল আটাগুলো বানালে কি হয়, রুটিটা যতই আমি গরম জল দিয়ে করি না কেন একবারে শক্ত হয়ে যায়। তো বর যেহেতু 11টা-12টার দিকে খায়, তো সেই কারণে আমি সাদা আটা নিয়ে এসেছিলাম। আর মানে কি বলতো, দেখতে ভালো লাগে, তো সাদা টাইপের রুটিগুলো হয়। তো সেজন্য ভেবেছি এই যে প্রায় শেষের দিকে, এই যে মাসের বাজার নিয়ে এসেছিলাম 3 কিলোর মতো, তো প্রায় শেষের দিকে, তো ভেবেছি এখন থেকে আশীর্বাদ আটা ইউজ করবো। এই যে আশীর্বাদ আটা নিয়ে এসেছি। তো ভাবছি অল্প খাবো কিন্তু ভালো খাবো, যেন ভালো থাকি। এমনিতেই অনেক রোগ মানে শরীরে বাসা বেঁধেছে। তো এখন আপাতত 2 কিলো নিয়ে এসেছি, এই যে 2 প্যাকেট। তো পরে বলেছি মাসের বাজার করার সময় আমি একবারে 5 কিলো তুলে নেব। তো এখন এই আশীর্বাদ আটাটাই আজকে বানাবো, মানে এই আটার রুটি আজকে বানাবো। তো এটা রেখে দিলাম, তো এটা এই প্যাকেট কেটেই আজকে বানাবো। আশীর্বাদ আটার রুটি দেখি কেমন হয়, আমি তো কোনোদিন খাইনি, আজকে বানাবো, দেখি কেমন হয়। তো চলো ঝটপট রুটিটা বানিয়ে ফেলি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এই যে আমাদের খাওয়ার, ছেলে আর আমার জন্য কারেন্ট চলে গেছে। ঘরের মধ্যে খাবো না, ঘরে খাবো না বারান্দায়? কোথায় খাবো বল? ঘরে খাবি না বারান্দায় খাবি? ঘরে তো অন্ধকার। ঠিক আছে বস, এখানে আলো আসতেছে, তো আবার বলবো। বস এখানে বস। বাবারে, তো আমার রুটি দিয়ে তো কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট খাবো। কারণ কি কিছুই বানাতে ইচ্ছা করছে না, আর তার মধ্যে আলুও নেই, আলু নিয়ে আসতে হবে। বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। কি রে, এই যে ওর এই খাবার পছন্দ না। বাবা শুন, দেখতে এই জায়গাটা একটু নামাই দে। সকালে একটু হলেও তো উঠাইতে হয় বিছানাটা, না? সকালের এমনকি রাতের প্রত্যেক দিনকারই এটা আমার ডিউটি। ছেলেকে নিয়ম করে বই পড়াতেই হবে, কারণ কি ওকে কোনো টিউশনই দেয়নি। মেন কথা, ওকে দিয়ে আসা নিয়ে আসার সমস্যা ভীষণ পরিমাণে। আর আমাদের আশেপাশে সেরকম ভাবে টিচারও নেই। তবে আমাদের পাড়াতে টিচার না থাকলেও অন্য একটা পাড়াতে কিন্তু অনেক টিচার রয়েছে, তো সেখানে গিয়ে ছেলেকে দিয়ে আসতে হয়। তবে তোমরা তো জানোই আমি কি পরিমাণ ব্যস্ত থাকি, সেই কারণে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা আমার পক্ষে অন্তত সম্ভবই হয় না। আর শাশুড়িমার কথা তো আমি বাদই দিলাম। আর ওর বাবারও কিন্তু হাতে একেবারেই সময় থাকে না, সেজন্য ওকে টিউশনই দেওয়া হয়নি। আমি যেটুকু পারি সেটুকুই পড়াই ওকে। আর বাদবাকি কাজ পড়ে থাকলেও আমি কিন্তু ছেলেকে ঠিকমতো সময় দিই। আমি হাজার ব্যস্ত থাকলেও বা আমার মাথায় যত পরিমাণে কাজের চাপ থাকুক না কেন, আমি কিন্তু আমার ছেলের পড়াশোনাটা খুব ভালোভাবে ধ্যান দিই। প্রথমে লেখাটা দেখ কিরকম হচ্ছে, সেই হিসাবে লিখ। আমার লেখাটা দেখ, প্রথম লাইনটা দেখ, তারপর ওই হিসাবে সুন্দর করে একটু লিখ। চাপা 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 চাপাই লিখবি। হ্যাঁ, ই নে, তাও অনেকটা সুন্দর হয়েছে, যে তোর বাজে হাতের লেখা। দেখো আমার ছেলে পড়ে ক্লাস 3-তে, ওর হাতের লেখা এতটা বাজে, মানে ওর স্কুলেও ওকে বলে যে হাতের লেখা একটু সুন্দর কর। কি বলে তো? তাহলে ওকে প্রত্যেক দিন বলি যে 1 পৃষ্ঠা করে হাতের লেখা লিখ, এতে কাটাকাটি শুরু করে দিল। ওকে বলি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে হাতের লেখা লিখ, তাহলে সুন্দর হবে। আমার কথা কিছুতেই শুনে না। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমি যে বাইরে কাজ করি, ওকে একেবারে সময় দিতে পারি না। যেটুকু সময় পাই ওকে বলি পড়ার কথা, ও একেবারেই পড়তে চায় না। তো শুধু টাকা থাকলেই হয় না, সময়ের অনেক দরকার। তুই লিখ, এটাই হলো বড় কথা। লেখা বলে আমি তোমাদের একটু দেখাই। এ দেখো কতটা বাজে হাতের লেখা। কি না মা, দেখাইতে হবে? তুই এতটা বাজে হাতের লেখা লিখি যে কতটা বাজে হাতের লেখা, একদম ভালো না হ্যান্ড রাইটিং। দেখো মানে মোটামুটি আর কি চলে কোনো রকম। ক্লাস 3-তে পড়ে, এরকম লেখা লিখলে কি হয়? আরও সুন্দর করতে হবে হাতের লেখা। বলে 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 একটুখানি তাও মানে এসছে হাতের লেখা মোটামুটি। আর যখন তাড়াহুড়ো করে লিখে আরও বাজে হাতের লেখা। এই যে যেমন আজকে যে তাড়াহুড়ো করে লিখলো, এই যে কি বাজে হাতের লেখা। তাই বলছি প্রত্যেক দিন করে 1 পৃষ্ঠা করে হাতের লেখা লিখ। আমার কথা কিছুতেই শুনে না। নে শুরু কর।
চাপাই চাপাই লিখতে হবে সুন্দর করে। হ্যাঁ, তো কি করব, ওকে পড়াশোনা করাবো কিভাবে সেটাই চিন্তায় বর্তমান কালকের থেকে আছি। কারণ কি ওকে যখন রাতের বেলা রেখে যাই, মানে রাতের বেলা বলতে সন্ধ্যেবেলার দিকে রেখে যাই যে ঘরের মধ্যে বই পড়বি, তো ঠামির মোবাইল নিয়ে এসে মোবাইল দেখে। মানে এটা দেখার পরে কি আর নিজের মাথা ঠিক থাকে? তো ওর বাবা বললো যে রাতটাকে কোনো রকম চেক দিয়েছি, নাহলে হয়তো মার খেয়ে যেত কালকে। তো সেটার জন্য ওকে বলছি যে একটু ভালো করে পড়াশোনা কর, নাহলে হোস্টেলের ব্যবস্থা করতে হবে, হোস্টেলে দিয়ে দিতে হবে। উপায় নেই আর কোনো আমার কাছে। আমি দেখো এই যে ঘরের কাজবাজ ফেলে দিয়ে ওকে বই পড়াচ্ছি। দেখো বিছানাও তুলিনি এখন পর্যন্ত, ওই ঘরের বিছানাও তোলা হয়নি। একটুখানি ভয়েস ওভার দিলাম। আমার যেহেতু কাজ আমাকে করতেই হবে, এগুলো আমার এখন কাজ, সেখান থেকে কিছু টাকা আর্নিং হয়, তাতে একটু সংসারে হেল্প হয়ে যায়, সেজন্য আর কি করছি কন্টেন্ট ক্রিয়েট। মাঝে মাঝে ভাবি যে কন্টেন্ট ক্রিয়েট করাটাও হয়তো ছেড়ে দিতে হবে আমাকে এই ছেলের জন্য। একদম পড়াশুনো করে না, আর বাড়িতে দেখার মতো লোকও নেই। অনেকেই আমাকে বলে তোমার শাশুড়ি মা আছে, তোমার শাশুড়ি মা দেখবে, কিন্তু মেন কথা হলো কেউ কারো বাচ্চাকে দেখবে না, এটা একেবারেই ভুল কথা। আমি ভাবি যে হয়তো শাশুড়ি মা বাড়িতে আছে, আমার ছেলেকে না খাওয়াক না দেখুক সেটা ঠিক আছে, তবে অন্তত একটু বকাঝকা করে পড়তে তো বসাতে পারে, মানে সন্ধেবেলার দিকটাতে। আমি যেহেতু থাকি না সন্ধেবেলা, তো ভাবলাম কালকে শুনলাম এসে বর বলছে যে এসে দেখলাম যে ও মোবাইল দেখছে। আমি দেখো সন্ধ্যাবেলাতে চলে যাই, মানে সন্ধ্যাবেলা বলে ওই 5:30টার দিকে চলে যাই দোকানে। তো দোকান থেকে আসার পরে এসে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। আর কোনো সময় হয়তো রান্নাবান্না থাকে না, তখন রান্না করতে হয়। হয়তো ভাত আছে তরকারি নেই, তখন রান্নাবান্না করে ওকে নিয়ে পড়তে বসানোটা আমার পক্ষে খুবই টাফ হয়ে যায়। কোনো কোনো সময় আমি হালকা কিছু ভয়েস ওভার দিয়ে রাখি বা এডিট করে রাখি। এডিট করারও তো সময় লাগে, কন্টেন্ট ক্রিয়েট করাটা কিন্তু অনেক কঠিন। আর ঘর সংসার সামলে কন্টেন্ট ক্রিয়েশন করাটা আমার দ্বারা মানে প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে। তবে কি বলতো, একটা মায়া হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েট করাটা একটা নেশা হয়ে গেছে, সেই জন্য কোনোভাবে ছাড়তে পারছি না। আর এখন তার উপরে তো আবার কিছু টাকা আর্নিং হয়, তো সব মিলিয়ে ভাবছি আমি কোনোভাবেই কন্টেন্ট ক্রিয়েটার ছাড়তে পারবো না। কিন্তু এখন দেখছি আমার ছেলের পড়াশুনো একেবারেই হচ্ছে না। সকালের দিকে যেটুকু টাইম পাই ছেলেকে পড়াই, তারপরে আমার অনেক কাজ থাকে, তোমরা এটা ভালোভাবেই জানো। তো সেটুকু টাইমের মধ্যে ওকে কিছুতেই আমি পড়াতে পারছি না। কোনো টিউশন দেওয়া হয়নি, ওকে টিউশনে দিয়ে আসা নিয়ে আসার লোক নেই। তোমরা অনেকেই বলো যে শাশুড়ি মা আছে দেখবে, কিন্তু আসলে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে শুধুমাত্র সেটা বোঝে, বাদবাকি লোকের কথা আমি বললাম না আর কিছু। যাই হোক, আমার অন্তত এইটুকু আমি ডিজার্ভ করিনি, মানে এইটুকু আশা করিনি আমি। কাল যে পরিস্থিতি দেখলাম, বলে যে বড় পরিবার ভালো, ছোট পরিবারে থাকা ভালো না, কারণ কি বেশি লোক থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু আমি বলবো যে কোনো লাভ নেই, বড় পরিবার থেকেও কোনো লাভ নেই। কারণ কি যদি তোমার প্রয়োজনে তোমাকে কেউ না দেখে, তোমার প্রয়োজনে তোমার কাউকে কাজেই না লাগাতে পারো, তুমি কাউকে দরকারের সময় যদি আমরা পাশে কাউকে নাই পেলাম, তাহলে সেরকম পরিবার দিয়ে আমরা কি করব? তাহলে একা থাকাই ভালো। এই যে আমি ছেলেকে রেখে যাই 5টার দিকে, 5:30টার দিকে চলে যাই, আসি 10টার দিকে। তো সেই সময়টা আমি কিন্তু রেখে যাই আমার শাশুড়িমার বর্ষাতে, যদিও বা খাওয়ায় না পড়ায় না সব বাদ দিলাম, তবু চোখের দেখাটুকু তো দেখে রাখে, এটাই অনেক। তো সেই ভরসাতেই রেখে যাই। কিন্তু কালকে বর যখন এলো, কালকে একটু তাড়াতাড়ি চলে আসছে ও, আমি তো দোকানেই থাকি। তো বর যেহেতু রবিবারের দিনে চুল কাটতে পারেনি, তো কালকে একটু তাড়াতাড়ি কাছ থেকে এসে চুল কাটবে, স্নান করবে জন্য বাড়িতে এসে পড়ছিল। আমি তো দোকান সামলাই, আমি বেশিরভাগ সময় কিন্তু আমি দোকান সামলাই, আমার বর কিন্তু দোকানে একটু কমই থাকে, তোমরা তো দেখোই। তো যাই হোক, তো তখন এসে দেখে ছেলে মোবাইল দেখছে, ওর ঠাম্মির মোবাইলটা নিয়ে দেখছে। তো আমার কথা হলো, বাচ্চা মানুষ, ওরা তো এখন খেলাধুলার মন ওদের, ওরা তো হয়তো পড়তে বসতে চায় না, তবে একটু ধমক ঝমক দিয়ে তো ওদেরকে পড়তে বসানো যায়, অবশ্যই যায়, তাই না? এটুকু আশা তো আমি রাখতেই পারি আমার শাশুড়িমার কাছ থেকে। তবে কাল যেটা দেখলাম আমার মনে থেকে একদমই মানে উঠে গেছে, সবাই উঠে গেছে, আমার আর কারো দরকার নেই। আমি জানি আমার ছেলেকে বা আমার সন্তানটাকে আমরা ছাড়া আর কেউ চাবে না যে আরও ভালো পথে এগোক। আমি ভেবেছিলাম যে অন্তত যেহেতু আমার ছেলে আমার শাশুড়িমারই রক্ত, মানে বংশ যাকে বলে, তো উনার হয়তো এটুকু টান আছে যে ছেলেটাকে একটু ভালোভাবে পড়াশোনা করাতে হবে, অন্তত মানুষের মতো মানুষ করতে হবে। ওর মা বাবা যেহেতু বাড়ির বাইরে কাজ করছে, তো অন্তত আমার এটুকু সেন্স থাকা উচিত, মানে শাশুড়িমার কথা বলছে, উনি এটুকু তো ভাবতে পারতো যে ওর মা বাবা যেহেতু বাড়িতে নেই, অন্তত ছেলেটাকে আমি একটু পড়তে বসাই ধমক ধমক দিয়ে। উল্টো না, দেখি মোবাইল হাতে দিয়েছে, মোবাইল দেখছে বসে বসে। তো আমি কিন্তু বাড়িতে ওকে যথারীতি ভালোভাবেই মানে দেখি যে কী পড়ছে না পড়ছে, সমস্ত কিছু আমি খেয়াল রাখি, সমস্ত কিছু কাজের মাঝে।
তবুও এসে যখন এই অবস্থা দেখলাম কালকে, ভীষণভাবে মনটা ভেঙে গেল যে না, আমার বাচ্চার প্রতি সত্যি আমরা ছাড়া আর কেউ খেয়াল করবে না, কেউ কোনো ধ্যানই দেবে না, কারো কোনো দায়িত্ব নেই আমাদের বাচ্চার উপরে, শুধুমাত্র আমাদেরই দায়িত্ব, আর কারো দায়িত্ব নেই। মানে আমি আর বর দুজনেই চিন্তা করলাম ছেলেকে বোধহয় হোস্টেলে দিতে হবে, কারণ কি দেখো কাজ দুজনকেই করতে হবে, একজনের টাকায় কিন্তু সংসার চলছে না, চলবে না সেভাবে, চাহিদাগুলো হয়তো পূরণ করতে পারবো না, ছেলে বড় হচ্ছে, ওরও অনেক চাহিদা থাকবে পরবর্তীকালে, ওর চাহিদাগুলো হয়তো পূরণ করতে পারবো না। আর এখন যেহেতু জিনিসের প্রচুর পরিমাণ দাম বেড়ে গেছে, একার দ্বারা সংসার চালানো কিন্তু বরের দ্বারা সম্ভব নয়। তাই ভাবছিলাম যে ব্যবসাটা করেই কিছু হয়তো বরকে হেল্প করতে পারবো, তবে ব্যবসা করতে গিয়ে এদিকে ছেলের ভবিষ্যৎটাই হয়তো নষ্ট হয়ে যাবে। ছেলের ভবিষ্যৎ নিয়ে বর্তমান সত্যি ভীষণ চিন্তায় আছি, কি করব, কাজ ছেড়ে দেবো নাকি কি করব আমি কিছু বুঝতে পারছি না। কি করব, ওকে পড়াশোনাটা ঠিকভাবে করিয়ে নিয়ে যেতে পারছি না, যেটুকু পারছি আমি চেষ্টা করছি ওকে করানোর, কিন্তু তার মাঝে যখন দেখছি যে কেউ গাইড করার নেই বাড়িতে, তখন ভীষণভাবে মন খারাপ হয়ে যাচ্ছে। কি করব, হয়তো ওকে হোস্টেলে দিতে হবে লাস্টে। আমাকে অনেকেই বলে শাশুড়িকে খাওয়াই না, শাশুড়িকে দেখি না, অনেক কথা বলে, অনেক কথা শোনায়, এত বড় বড় স্পিচ লিখে আমাকে পাঠায়, মানে কমেন্ট করে, এক একজনে এত বড় বড় কমেন্ট করে, মানে এখানে জ্ঞানে ভর্তি। কিন্তু তাদের আমি একটু বলতে চাই, এই যে তার কি কোনো দায়িত্ব নেই আমার ছেলের প্রতি? না হ্যাঁ বুঝলাম, সে খাওয়াবে না, সে পড়াবে না, তার ঘরে ঘুমাতে দেবে না, অনেক সমস্যা, ঠিক আছে, সেগুলোকে আমি সাইডে রাখলাম, তারপরেও তো কিছু দায়িত্ব থাকে। ছেলেটার ভবিষ্যৎ কি শুধু আমাদের? আমি জন্ম দিয়েছি বলে শুধু কি আমারই দায়িত্ব বা আমার বরেরই দায়িত্ব, আর কি কারো দায়িত্ব নেই? সেটাই আমি ভাবছি যে একটু যদি দায়িত্ব থাকতো তাহলে হয়তো আমার ছেলেটাকে একটু টিউশনে নিয়ে আসতো, বা ছেলেটাকে একটু পড়ার জন্য চাপ দিত। তবে সবশেষে একটা কথাই বলবো, মানুষের দোষ দিয়ে লাভ নেই। আমি যেহেতু জন্ম দিয়েছি, আমার বাচ্চার কর্ম আমাকেই করে দিতে হবে, তার ভবিষ্যৎটা আমাদেরকেই দেখতে হবে। তো দেখি ছেলের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তাভাবনা করতেই হবে, যেহেতু দেখো 9 বছর হয়ে গেছে, এখন পড়ার চাপ না দিলে আর কবে দেবো? এখন ছোট নেই, এখন যথেষ্ট বড় হয়ে গেছে। আর এই কম্পিটিশনের যুগে এখন যদি পড়াশোনার চাপটা না নেয়, পরবর্তীকালে ভীষণভাবে এফেক্ট করবে সেটা ভবিষ্যৎটাকে। তো আমি চাই না আমাদের মতন জীবনযাপন করুক আমাদের সন্তান, আমি চাই ভালো একটা ভবিষ্যৎ পাক। তো সেজন্যই আমি ভীষণ চিন্তায় আছি, কি করব, ছেলেকে হয়তো হোস্টেলে দিয়ে দিতে হবে লাস্টে, বাধ্য হয়ে, ইচ্ছে তো নেই, তবে হয়তো বাধ্য হয়ে দিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে, এখন যাই সংসারের কাজবাজগুলো করি, টাইম মতো কাজ করতে হবে, আবার যেতে হবে দোকানে। তো সবার ফার্স্টে বিছানাটা তুলবো, ছেলের ঘরের বিছানাও তোলা হয়নি, আর আমাদের ঘরের বিছানাও তোলা হয়নি, তো সবার ফার্স্টে এটা দিয়ে শুরু করব। এই দেখো বিছানা পড়ে আছে সকাল থেকে এমনভাবে, এখন 12টা বাজে, তো খুব স্পিডে কাজ করব, আমি কিন্তু অনেক স্পিডেই কাজ করি। তো চলো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ছেলের পড়াশোনা নিয়ে আমি কিংবা বর যদি শাশুড়িমাকে কিছু বলতে যাই, তাহলে হয়তো বলবে ও এখনো অনেক ছোট, ওর পড়াশোনা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। হ্যাঁ আমি সেটা জানি যে ঠাকুমা বা দিদারা থাকলে এইটুকু আল্লাদি কিন্তু তারা বাচ্চাদের দেয়, আর সেটা আমি মেনেও নিই। তবে সবসময় কি সেটা ঠিক? যতটা ভালোবাসা দিতে হবে ঠিক ততটাই কিন্তু ভালোবাসার মধ্যে পড়াশোনাটাকেও ইনভলভ করতে হবে, কারণ এখনকার দিনগুলো যত যাচ্ছে ততই কিন্তু কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু ছোট থেকে রেডি করতে হবে। আমার অন্তত মনে হয় ছোট থেকে যদি ওদের পড়ার চাপটা সেভাবে না দেওয়া হয়, আর আমার মনে হয় আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে পড়াশোনাটাকে অতটা গ্রাহ্য করবে না, খুবই ক্যাজুয়ালি নিবে। ওকে এটা বোঝাতে হবে ছোট থেকেই ভালোভাবে পড়াশোনাটা না চালিয়ে গেলে ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকার। পড়াশোনাটা না করলে কিছুই করতে পারবে না জীবনে, আর এটা ওদের মাথায় একবার ঢোকাতে পারলে কিন্তু পড়াশোনাটা ঠিকই ওরা করবে, যতই ওরা খেলাধুলো করুক না কেন। আমি শুধু এটুকুই চাই, এখন ওকে পড়ার চাপ নয়, ওকে এখন পড়তে বসার ট্রেনিংটা দিতে হবে, দুবেলা যাতে নিয়ম করে পড়তে বসে, এই অভ্যাসটা ওর মধ্যে তৈরি করতে হবে। আমি ছোট থেকে ওকে সেইভাবে মোবাইল দিতাম না, হ্যাঁ এমনি সময় একটু টিভি চালিয়ে দিতাম, টিভি দেখতো, তারপর আবার খেলতো। ছোট থেকে এইভাবে ওকে মানুষ করেছি। অনেক বাচ্চা এরকম আছে জানো তো, দেখেছি মোবাইল দেখে দেখে কিন্তু খাবার খায়, তবে আমার ছেলেকে কিন্তু কোনো সময় দেখবে না মোবাইল দেখে দেখে খাবার খেতে। হ্যাঁ মাঝে মাঝে টিভি দেখে দেখে খায়, কারণ কি তখন ওই সময়টাতে স্কুল থেকে আসে, একটু রেস্ট নেয় আর টিভি দেখে, আর সেই সময় আমার খাবার দাবার রেডি হয়ে যায় দুপুরবেলা, সেই কারণে সেই সময়টাতে একটু টিভি দেখে। তবে আমি যদি খাবার সময় বলি টিভিটা বন্ধ করে দিতে, তাহলে কিন্তু বন্ধ করে দেয়। এইসব ব্যাপার নিয়েও জেদ করে না। একটুখানি টাইম ওদেরকে টিভি দেখতে দিতে হবে, একটু টাইম খেলতে দিতেও হবে, আবার পড়াশোনাটা কিন্তু তার মধ্যে চালিয়ে যেতে হবে। আমি শুধু এটুকুই চাই, সকাল বিকেল যেন ওর মধ্যে পড়তে বসার অভ্যাসটা তৈরি হয়। সেভাবে পড়ার প্রেশার আমি ওকে এখনো দিতে চাই না, তবে পড়াশোনার বদলে যদি খেলাধুলা করে তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে বাচ্চা মানুষের এইভাবে মোবাইল দেখাটা আমার একেবারেই পছন্দ না। শাশুড়িমা বেশি দিন হয়নি মোবাইল কিনেছে, খুব জোর হয়তো 1 বছরের মতনই হবে, আর তখন থেকে এই যে আমার ছেলে মোবাইল দেখা শুরু করেছে, শাশুড়িমা খারাপ পাবে বলে আমি কোনো সময় কিছু বলি না। তবে আমার মনে হয় এতদিন ধরে যে আমার ছেলের মধ্যে অভ্যাসটা তৈরি করলাম মোবাইলের প্রতি আসক্ত না করে, সেই অভ্যাসটা নিমেষে শেষ করে দিল শাশুড়িমা। আমার ছেলের বয়স কিন্তু দেখতে দেখতে 9 বছর হয়ে গেল। এই তো এপ্রিলের 14 তারিখে ওর বার্থডে সেলিব্রেশন করলাম, সেই দিনই কিন্তু ও 9 বছরে পা রেখেছে। এখন আমি বলবো না আমার ছেলে একেবারেই ছোট, ও কিন্তু এখন আস্তে আস্তে
সাথে বড় হবে। ওকে আমরা এখন যেভাবে তৈরি করব ও কিন্তু ঠিক তেমনই তৈরি হবে। তাই আমাদের সবাইকে এখন চেষ্টা করতে হবে ওর জন্য অন্তত একটু সময় বের করার, ওকে একটু মানুষের মতো মানুষ করে তোলার। এখন নানা রকমের টেকনোলজি বেরিয়েছে, আর আমাদের হাতে থাকা মোবাইলটাও কিন্তু যেমন আমাদের ভালো কিছু শেখায়, তেমন অনেক খারাপ জিনিসও কিন্তু সেখান থেকে শেখা যায়। তাই আমি চাই না আমার ছেলে খুব তাড়াতাড়ি মোবাইলটা হাতে পাক। আর এখনকার দিনের প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু একটু অ্যাডভান্স নলেজ থাকেই, তাদেরকে একটুখানি শেখালেই কিন্তু তারা শিখে যায়। 5:30টার পরের থেকে কিন্তু আমি বাড়িতে থাকি না, আর সেই সময় থেকে রাত 10টা পর্যন্ত ছেলে কিন্তু বাড়িতেই থাকে। হ্যাঁ, শাশুড়িমা একটা রুমে থাকে আর ছেলে কিন্তু আর একটা রুমে থাকে। ছেলেকে আমি অনেক রকমের পড়া দিয়ে যাই, সেই পড়াগুলোকে বলি ওকে মুখস্থ করে রাখতে। তবে রাতের বেলা বর যখন এসে শাশুড়িমাকে জিজ্ঞেস করেছিল, শাশুড়িমা একেবারেই ক্যাজুয়ালি উত্তর দিল ছেলে নাকি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা থেকে মোবাইল দেখা শুরু করে। বর কিন্তু কথাটা শোনার পরে শাশুড়িমাকে আর কিছুই বলেনি, কথাটা এসে আমাকে জানালো। কারণ আমার বরই একমাত্র জানে যে আমি হাজার কাজের মাঝে ছেলেকে কিভাবে টাইম দেই। আর এইভাবে সন্ধ্যাবেলা থেকে মোবাইল দেখা, সেটা শুনে কিন্তু আমার বরেরও ভীষণভাবে রাগ উঠেছিল। তবে রাগটা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করেছে। দেখো, কাজ তো আমাদের দুজনকেই করতে হবে, তাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম ছেলেকে একটা হোস্টেলে দেবো। শিলিগুড়িতে সেরকম ভাবে হোস্টেলের খোঁজ এখন পর্যন্ত পাইনি, সেরকম একটা ভালো হোস্টেলের খোঁজ পেলে আমি অবশ্যই ছেলেকে হোস্টেলে দিয়ে দেবো। কারণ বাড়িতে গার্জিয়ান না থাকলে বাচ্চারা কখনোই কিন্তু মানুষ হবে না। আমাদের পুরো ফ্যামিলির মধ্যে কিন্তু একটাই বাচ্চা, আর সেটা হলো আমার ছেলে। ওই একটা বাচ্চাকে দূরে সরিয়ে রাখতে হয়তো কেউই দেবে না। তো আমার স্নান ধান কমপ্লিট, আর আসছি এখন একটু পিছনে ফুল তুলতে, পুজো দেবো। এই যে ফুল তুলেছি কটা। তো আমাদের ওই যে সাদা ফুলের একটা গাছ আছে, আর এইদিকে একটা টগর ফুলের গাছ আছে। এখানে আজকে দেখলাম সেরকমভাবে ফুল ফুটেনি, 2-1টা ফুটেছে, তো উঠাইনি এখন পর্যন্ত, উঠাবো। তো কিছু এখানে তো একটা জবা হয়েছে সুন্দর দেখলাম, ওটা উঠালাম। আর কটা সাদা ফুল, আর এই যে আমাদের গাঁদা ফুলের গাছ এখানে শাশুড়িমা লাগিয়েছিল, তো সেখান থেকে কটা গাঁদা ফুল ছিঁড়ে নিলাম। তো দেখছি আমাদের এদিকে আর একটা গাছ হয়ে লাগিয়েছে শাশুড়িমা, এটাতে দেখি আজকে ফুল ফুটেছে, সুন্দর একটা ফুল, দেখো কি সুন্দর, দারুণ সুন্দর লাগছে ফুলটা। তবে ফুলটা আমি তুলবো না, এই কটা ফুল দিয়ে পুজো দেবো। গাছে ভালো লাগে দেখতে ফুল, তাই না? তো গাছে আরও অনেক ফুল আছে, এই দেখো এই পাশে, এই দেখো অনেক ফুল আছে এই পাশে। যেহেতু আমাদের পেছনটাতে কাপড় শুকাতে দিই আমরা, সেজন্য আর পেছনটা দেখাচ্ছি না, একেবারে জঙ্গল হয়ে আছে। তো যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে নিই, তারপরে আবার রান্না বান্না করবো। ছেলে ঢুকেছে স্নানে বাথরুমে, তো আমি পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে তারপরে যাবো একটু সামনের দোকানে, দেখি কি সবজি নিয়ে আসা যায়, কি রান্না করব। এটা একটা অনেক বড় চিন্তা। তো তার আগে পুজোটা সেরে নিই। এতদিন ধরে কিন্তু শুধুমাত্র আমারই অ্যালার্জি সমস্যা ছিল, কিন্তু এক সপ্তাহ ধরে বরেরও ভীষণভাবে অ্যালার্জি। যদিও বা ডাক্তার দেখিয়েছে, ওষুধও নিয়ে এসছে। আর এই ধরনের অ্যালার্জিগুলোর জন্য কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়ার কিন্তু বাজকুচ খেতে হয়। আমি তো বাজকুচ খাই মাঝে মাঝে, তবে আবার ডিমটাও খেয়ে ফেলি। তাই আজকে ভীষণভাবে অসুবিধা হচ্ছিল যে কি সবজি রান্না করব। সেই কারণে বরকে ফোন করেছিলাম যে তোমার তো কিছুই সবজি খাওয়া যাবে না, তাহলে কি রান্না করব। আর বর ফোন করে সাজেশন দিল যে ডিম অমলেট করে তরকারি করো। তো সেই কারণে আমি ডিম নিয়ে এসেছি ছেলে আর বরের জন্য। আর আমি যেহেতু ডিমটা খাবো না, কোনো কোনো সময় খেয়ে ফেলি, তবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর সেই কারণে আমি আমার জন্য একটু কচুলতি নিয়ে এসেছিলাম। কচুলতি খেতে আবার আমার ভীষণ ভালো লাগে। তো বর যেভাবে বলেছে ঠিক সেভাবেই আমি তরকারি রান্না করে দিয়েছি, আর আমার জন্য করেছি ওই লতির তরকারিটা। আর ব্যাস, এটাই কিন্তু আমাদের সিম্পল রান্না বান্না দুপুরে। আর বেশি কিছু এক্সট্রা রান্না করলে আমার বর খাবেও না, আর আমার কাছে কিন্তু সময়ও নেই। খাইতাই রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, আর আমি এখন খাবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো বর এলে তো আবার চিকেনটা নিয়ে আসবে, এটা বানাবো। ছেলে দিকে জামা পড়ছে, তো এতক্ষণ টিভি দেখছিল, তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। বস, সংসারের সমস্ত কাজবাজ সেরে নিয়েছে, আর দোকানেরও মালপত্র রেডি করে নিয়েছে, আর এখন রেডি হচ্ছি দোকানে যাওয়ার জন্য। তবে একটা ওষুধ খাওয়ার ছিল আমার, সেই ওষুধটা আবার জলের মধ্যে গুলিয়ে খেতে হয়, আর এই গুলিয়ে খাওয়ার জন্যই কিন্তু আমার সময় হচ্ছিল না। আর দুপুরবেলা কিন্তু খাইওনি ওষুধটা। তবে আমার বর বলে যে দাঁড়াও আমি গুলিয়ে দিচ্ছি, তোমার যেহেতু সময় হচ্ছে না, তাই বরই কিন্তু গুলিয়ে দিয়েছিল, আর আমি এক ঢোকে পুরোটা খেয়ে নিয়েছিলাম। আমার যে কত রকমের রোগ আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে টাইমটাতে এখন চলে যাবো দোকানে, তারপরে কিন্তু ছেলে কি করবে না করবে সেটা আমরা দেখতেই পারবো না। হয়তো খেলবে, মোবাইল দেখবে, টিভি দেখবে, এই করে হয়তো সন্ধ্যেবেলা টাইমটা পুরো পার করবে। আর আমরা দোকানে আসার ঠিক আগে আগে ও কিন্তু পড়তে বসবে। হ্যাঁ, এই করেই কিন্তু এতদিন থেকে ওর দিন চলছে। তবে ভেবেছি ওকেও আজকে আমাদের সাথে নিয়ে যাবো। তবে আমাদের সাথে দোকানে নিয়ে যাবো না, ওকে বোনের কাছে টিউশন পড়তে দেবো। আমার বোন কিন্তু এই সময়টাতে টিউশন পড়ায়, আর আমাদের দোকানের পথেই কিন্তু বাবার বাড়িটা পড়ে। তো ওখানে ছেলেকে রেখে দোকানে যাবো, আর দোকান থেকে আসার সময় আবার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসবে। আর ওই সময়টাতেও বোনের কাছে টিউশন পড়বে। যে টাকাটা হয়তো বাইরে দেবো, সেই টাকাটা না হয় আমি বোনকে দিয়ে দেবো। আমি কি জানি। আরে ভাই, আমি খাইতে আসি, তো খাই তো খাবো না নাকি? কেমন লাগতেছে বল? কেউ নাই মনে বাড়িতে?
ওই যে ফুচকা গেল পড়তে, ও পড়া। বোনের কিন্তু আর বেশি দিন নেই এই বাড়িতে, ওরও সামনে বিয়ে। তো যে কয়দিন বাড়িতে আছে সেই কয়দিন বোনের কাছে ছেলে পড়বে, তারপরে না হয় ছেলের একটা অন্য ব্যবস্থা করবো। কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছি, মানে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আর তারপরে ভিডিওটা এন্ড করবো। তো অনেকক্ষণ আগেই কিন্তু দোকানে আসছি, আর দোকান গুছিয়ে মোটামুটি কাস্টমাররা আসা শুরু করে দিয়েছে। তো কাজ করছিলাম যখন আমি একদম ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করতে। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।